প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই সুস্থ এবং ভালো আছেন। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ভিডিওতে আমরা এসএসসি ফিজিক্সের কাজ ক্ষমতা শক্তি অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটি সৃজনশীল প্রবলেম সলভ করব। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আসুন আমরা শুরু করি। আমরা স্ক্রিনে যে সিকিউ প্রবলেমটি দেখতে পাচ্ছি সেটি চট্টগ্রাম বোর্ড 2020 সালে বোর্ড পরীক্ষায় আসছিল। ওকে প্রিয় শিক্ষার্থীরা, উদ্দীপকটা এমন যে এখানে দুইটা দৃশ্যকল্প দেওয়া আছে। প্রথম দৃশ্যকল্পে বলা হয়েছে যে 588 ওয়াট ক্ষমতার একজন লোক 300 গ্রাম ভরের একটি ক্রিকেট বলকে 40 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে ছুড়ে দিলেন। ওকে প্রিয় শিক্ষার্থীরা, জাস্ট এখানে বলা হয়েছে যে 300 গ্রাম ভরের একটি ক্রিকেট বলকে 40 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে। এইটাই হচ্ছে উদ্দীপকের প্রথম অংশ। কেমন? তাহলে আমরা এখানে যখন গণং প্রশ্নটি দেখতে পাচ্ছি তখন আমরা দেখছি গণংয়ের উত্তর দেওয়ার জন্য জাস্ট প্রথম দৃশ্যকল্পটিই লাগবে। তাই আমরা অঙ্কের ফার্স্ট পার্টে প্রথম দৃশ্যকল্পের সাহায্যে গণংয়ের প্রশ্নের উত্তরটা আগে দিতে চাই। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এখন গণং প্রশ্নটা সলভ করব। তাহলে আমাদের যে তথ্যগুলো দেওয়া আছে সেগুলো আমরা আগে একটু সংগ্রহ করি। আমাদের এখানে বলা আছে যে ব্যক্তি বলটি ছুঁড়ে মারছেন ওনার ক্ষমতা হচ্ছে 588 ওয়াট। ওকে প্রিয় শিক্ষার্থীরা, যে বলটিকে উপরের দিকে ছোড়া হয়েছে সেই বলটির ভর হচ্ছে 300 গ্রাম। 300 গ্রাম মানে হচ্ছে 0.3 কেজি। ওকে, এখন ক্রিকেট বলটিকে ছোড়া হয়েছে ইউ ইকুয়াল টু 40 মিটার পার সেকেন্ড বেগে। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের তথ্যগুলো সংগ্রহ করা শেষ। এখন প্রশ্ন বলতেছে যে কত উচ্চতায় ক্রিকেট বলটির বিভব শক্তি ও গতিশক্তি সমান হবে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমাদেরকে নির্ণয় করতে হবে এই ক্রিকেট বলটিকে যে ব্যক্তি ছুঁড়ে মারলেন তার ক্রিকেট বলটি ছুঁড়ে মারার কারণে অভিকর্ষ বলের বিরুদ্ধে সে কিছু ভূমি থেকে কিছু উপরে উঠছে। ওকে, এখন ওই উপর থেকে যখন বস্তুটাকে আমি নিচের দিকে মুক্তভাবে পড়তে দিব, তার মানে বস্তুটা যখন উপর থেকে নিচের দিকে পড়বে তখন কত উচ্চতায় বিভব শক্তি আর গতিশক্তি সমান হবে এটা আমাদেরকে দেখাইতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এখন প্রথম কাজ হচ্ছে যদি 40 মিটার পার সেকেন্ড বেগে কোনো বস্তুকে নিক্ষেপ করা হয় তাহলে ওই বস্তুটি সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে এটা আমাদেরকে বের করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমাদের কাজ হচ্ছে এখন সর্বোচ্চ উচ্চতা বের করা। তাহলে সর্বোচ্চ উচ্চতা, ঠিক আছে, তাহলে সর্বোচ্চ উচ্চতা আমরা এটাকে ক্যাপিটাল এইচ দিয়ে লিখলাম। আমরা মনে রাখবো কোনো একটা বস্তুকে উপরের দিকে ছুঁড়ে দেওয়ার ক্ষেত্রে যদি শুধুমাত্র তার আদিবেগ আমরা জানি, ঠিক আছে, তার মানে ওই বস্তুটাকে কত বেগে ছুঁড়ে দেওয়া হয়েছিল এইটার আদিবেগটা যদি শুধু আমাদের দেওয়া থাকে তাহলে ওই বস্তুটা সর্বোচ্চ কত উপরে উঠবে এটা আমরা নির্ণয় করে ফেলতে পারবো। কেমন? তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে যে সূত্রটি ব্যবহার করব সেটি গতির চতুর্থ সমীকরণ ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2gh। অর্থাৎ আমরা অভিকর্ষের বিরুদ্ধে কোনো বস্তুকে যখন ছুড়ি তখন গতির চতুর্থ সমীকরণকে লেখা যায় ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2gh। ওকে প্রিয় শিক্ষার্থীরা, চতুর্থ সমীকরণ ইউজ করার কারণ হচ্ছে এখানে শুধুমাত্র আদিবেগ দেওয়া আছে, কোনো টাইম দেওয়া নাই, ঠিক আছে। আর গতির চতুর্থ সমীকরণই একমাত্র সমীকরণ যেখানে টাইম ছাড়া আমরা এইচটা বের করতে পারবো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে মানটি বসাতে চাই। ইউ স্কোয়ার মানে হচ্ছে 40 স্কোয়ার আর 2 ইন্টু জি মানে হচ্ছে 9.8। কেমন? তাহলে এইটা যদি আমরা অঙ্কটা করি তাহলে প্রিয় শিক্ষার্থীরা এখানে অ্যান্সার আসবে 81.63 মিটার। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি বস্তুটাকে যদি আমরা 40 মিটার পার সেকেন্ড বেগে ছুঁড়ে মারি তাহলে ও ভূমি থেকে উপরে উঠবে হচ্ছে 81.63 মিটার। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে একটি চিত্র দেখতে পাচ্ছি। আমাদের এই চিত্রে আমরা দেখতে পাচ্ছি যে ভূমি থেকে বলটি 81.63
মিটার উপরে উঠেছে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, ভূমি থেকে এখন বলটি এ অবস্থানে আছে, আর ভূমির অবস্থানটাকে আমরা বলতেছি হচ্ছে বি। ওকে, তাহলে এখন আমাদের কাজ হচ্ছে এই যে ক্রিকেট বল, এই ক্রিকেট বলটি এখন উপর থেকে নিচের দিকে পড়বে, তাহলে কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তি সমান হবে এটা আমাদেরকে বের করতে হবে। তাহলে এরকম যখন কোনো প্রবলেম পড়ে, তাহলে আমরা কিন্তু এখানে ধরে নেই, ঠিক আছে, যে ধরা যাক বলটি উপর থেকে তাহলে আমরা এখানে ধরে নিচ্ছি যে এই যে বলটিকে আমরা উপরের দিকে ছুঁড়েছিলাম, তাহলে সেই বলটি উপর থেকে এক্স মিটার নিচে, তার মানে বলটি যখন মুক্তভাবে উপরের থেকে নিচের দিকে পড়তে থাকবে, তখন এক্স মিটার নিচে সি বিন্দুতে বিভব শক্তি গতিশক্তির সমান হবে। তার মানে প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি এরকম ভাবে চিন্তা করি যে এটি সেই সি অবস্থান, ওকে, তার মানে হচ্ছে এই বলটি এখন মুক্তভাবে নিচে পড়ার সময় যখন সে সি অবস্থানে আসবে, অর্থাৎ আমরা এখানে বলতে পারি বস্তুটি উপর থেকে যখন নিচে নামছে এক্স মিটার, অর্থাৎ সে নিচের দিকে এক্স মিটার নামছে, ঠিক আছে, আর এখন সে সি অবস্থানে রয়েছে। তাহলে এই সি অবস্থানে যখন সে আসবে, এই এক্স মিটার দূরত্ব অতিক্রম করার পর তখন এই সি অবস্থানে তার বিভব শক্তি আর গতিশক্তি সমান হবে। অর্থাৎ প্রিয় শিক্ষার্থীরা, এই বস্তুটি অর্থাৎ ক্রিকেট বলটি তখন ভূমি থেকে 81 মাইনাস 63 মাইনাস এক্স মিটার উপরে থাকবে। তার মানে যখন বিভব শক্তি আর গতিশক্তি পরস্পর সমান হবে প্রিয় শিক্ষার্থীরা, তখন বলটি উপর থেকে এক্স মিটার নিচে সি বিন্দুতে থাকবে। তখন বলটির ভূমি থেকে সি বিন্দুর অবস্থান অর্থাৎ বি থেকে সি এর দূরত্ব হবে 81.63 মাইনাস এক্স মিটার। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। তাহলে এখন শর্ত হচ্ছে আমাদের বিভব শক্তি অর্থাৎ ইপি ইকুয়াল টু এটা গতিশক্তির সমান হবে, যেটাকে আমরা ইকে বলে থাকি। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমাদের শর্ত হচ্ছে বিভব শক্তি আর গতিশক্তি সমান হইতে হবে। এখন আমাদের এই বিভব শক্তিকে কখনো কখনো ক্যাপিটাল ভি আর গতিশক্তিকে কখনো কখনো ক্যাপিটাল টি দিয়েও লেখা হয়। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে এই যে বিভব শক্তি আর গতিশক্তি যে সমান লিখতেছি, এইটা আসলে আমাদের এই যে আমরা প্রমাণটা করব এটার শর্ত। ওকে, তাহলে এটাই হচ্ছে আমাদের শর্ত। তাহলে এখন আমরা এখানে শুধু মান বসাবো। আমরা জানি বিভব শক্তি মানে mgh, আমরা জানি গতিশক্তি মানে হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। কেমন? তাহলে আমরা এখন বিভব শক্তি mgh রাখবো, আর গতিশক্তি মানে হচ্ছে আমরা mgh লিখতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই যে গতিশক্তি হাফ এম ভি স্কোয়ার, এই হাফ এম ভি স্কোয়ারের পরিবর্তে কিন্তু mgh ডিরেক্ট লিখতে পারি। ঠিক আছে, এটা আমাদের প্রমাণ করে দেখানো লাগবে না, কিন্তু আমি আপনাদের উদ্দেশ্যে এখানে এটা আরেকবার একটু দেখিয়ে দিতে চাই যে হাফ এম ভি স্কোয়ার এইটা ইকুয়াল টু আমরা কিভাবে mgh লিখি। তাহলে ভি স্কোয়ার মানে হচ্ছে ইউ স্কোয়ার প্লাস 2gh। প্রিয় শিক্ষার্থীরা, যখন কোনো একটা বস্তু উপর থেকে পড়ে তখন তার আদিবেগকে আমরা কিন্তু 0 লিখি। কেমন? তাহলে এখানে ইউ 0, তাহলে হাফ 2 কাটাকাটি হয়ে যাবে, তাহলে এখানে কিন্তু mgh থাকবে। তার মানে প্রিয় শিক্ষার্থীরা, হাফ এম ভি স্কোয়ার এইটা ইকুয়াল টু কিন্তু আমরা mgh লিখতে পারি। ঠিক আছে, তো সেইভাবেই আমরা একবারেই এখানে হাফ এম ভি স্কোয়ারের পরিবর্তে আমরা mgh লিখব। ঠিক আছে, ডিরেক্ট এটা লেখা যাবে। এখন আমরা দেখতে পাচ্ছি এই সমীকরণটার উভয় পক্ষ থেকে mg কাটাকাটি হয়ে যাচ্ছে। আপনারা এখন বলতে পারবেন, তাহলে স্যার এইচ কাটাকাটি হবে না কেন? আপনারা এখানে চিত্রেই দেখতে পাচ্ছেন একটা এইচ
সেটা এক্স, আর একটা এইচ হচ্ছে 81.63 মাইনাস এক্স। তার মানে এখানে এক্স এর পরিমাণ কিন্তু ভিন্ন, এই কারণে এক্স এইচ কাটাকাটি হবে না, ঠিক আছে, এইচ কাটাকাটি হবে না, কিন্তু বস্তুটি যেহেতু সেম এমজি এমজি কাটাকাটি হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা মনে রাখবো হাফ এমভি স্কোয়ার এর পরিবর্তে আমরা ডিরেক্ট এমজিএইচ লিখতে পারবো, যেটার ব্যাখ্যা আমরা এখানে আপনাদেরকে রাফে দেখিয়ে দিয়েছি। ওকে, আর আমরা মনে রাখবো বিভব শক্তির এইচ এর মান যখন বসাবো তখন সেটি ভূমি থেকে কত উপরে আছে এটা বসাবো, আর গতিশক্তির এইচ যখন বসাবো তখন বস্তুটি উপর থেকে কতটুকু নেমেছে সেটির মান বসাবো। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এখানে বিভব শক্তির এইচ বসাচ্ছি। কেমন? তাহলে বিভব শক্তির এইচ হচ্ছে ভূমি থেকে, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি বিভব শক্তির এইচ হবে 81.63 মাইনাস এক্স, আর গতিশক্তির এইচ হবে হলো, গতিশক্তির এইচ হবে উপর থেকে বস্তুটি কত নিচে নেমেছে। তো উপর থেকে বস্তুটি নেমেছিল এক্স মিটার, আর ভূমি থেকে বস্তুটি ছিল 81.63 মাইনাস এক্স মিটার। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা পরবর্তী লাইনে চলে যাই। আমাদের কাজ হচ্ছে এখন এটা ক্যালকুলেশন করে এক্স এর মানটা বের করা। তাহলে 81.63 ইকুয়াল টু এক্স, বাম পাশে সমান চিহ্নের বাম পাশের এক্সটা ডান পাশে যে যোগ হয়ে যাবে, তাহলে একবারে সেটাকে আমরা 2x লিখতে পারি। তাহলে অতএব এক্স ইকুয়াল টু 81.63 বাই 2। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এখন যদি আমরা এটা ক্যালকুলেট করি তাহলে আমরা আমাদের প্রত্যাশিত এক্স এর মান এটা পেয়ে যাব। তাহলে 81.63 ভাগ 2। ওকে, তাহলে এটা আমরা পাচ্ছি হচ্ছে 40.815 মিটার। ওকে, তাহলে এক্স এর মান হচ্ছে 40.815, এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই যে গ নম্বর প্রবলেমটা সলভ করলাম, এখান থেকে আমাদের কিছু শর্টকাট কথাবার্তা মনে রাখতে হবে। সেটা হচ্ছে আমরা যখন কোনো একটা অঙ্কে কোনো একটা বস্তুর উপরের দিকে নিক্ষেপের বেগটা জানবো, তখন সেখান থেকে আমরা সর্বোচ্চ উচ্চতার মান ডিরেক্ট h ইকুয়াল টু ইউ স্কোয়ার বাই 2g, আর কোনো কিছুর মান লাগবে না, আমরা বের করে ফেলতে পারবো। এবার সর্বোচ্চ উচ্চতা থেকে যখন কোনো বস্তু পড়বে তখন আমরা কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তি সমান হবে, এরকম কোনো অঙ্ক পড়লে আমরা এটা যেরকম উপর থেকে নিচের দিকে ধরে নিয়েছি, ঠিক তেমনি আমরা নিচ থেকে উপরের দিকে ধরে নিতে পারতাম। ওকে, এটা আপনার ইচ্ছা। তাহলে আমরা উপর থেকে এক্স মিটার ধরে নিয়েছি, নিচ থেকে তাহলে আরেকটা দূরত্ব আমরা পেয়েছি, এবং আমাদের শর্ত হচ্ছে বিভব শক্তি আর গতিশক্তি সমান হইতে হবে। তারপরে আমরা বিভব শক্তির সমীকরণ mgh, গতিশক্তির হাফ এমভি স্কোয়ার, হাফ এমভি স্কোয়ারের পরিবর্তে ডিরেক্ট mgh লেখা যায়। শুধু মনে রাখতে হবে বিভব শক্তির উচ্চতা ভূমি থেকে আর গতিশক্তির উচ্চতা উপর থেকে হিসাব করতে হবে। আমরা ক্যালকুলেট করে মান পাইলাম যে x ইকুয়াল টু 40.815 মিটার। তো আমরা এই যে বিভব শক্তি গতিশক্তির সমান, এই কথাটা যখন কোনো প্রশ্নে বলবে এমসিকিউ বা সিকিউ এর জন্য, আমরা শুধু একটা লাইন মনে রাখবো, সেটি হচ্ছে এখানে এই এক্স এর মান হবে, এখানে এক্স এর মান হবে হচ্ছে টোটাল যে উচ্চতা থাকবে তার অর্ধেক। আমরা এই লাইনটা সবাই একটু আমাদের ব্রেনে সেভ করে রাখবো। এক্স এর মান হবে, এক্স এর মান হবে ওই বস্তুটা যে সর্বোচ্চ উচ্চতায় উঠেছিল সেই উচ্চতার অর্ধেক। প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু এখানেও সেরকম একটা রাশি দেখতে পাচ্ছি যে আমরা যখন এক্স এর মানটা এখানে বের করছি, তখন আপনারা খেয়াল করে দেখুন এটাও কিন্তু সেই সর্বোচ্চ উচ্চতার অর্ধেক মানই আমরা এখানে দেখতে পাচ্ছি। কেমন? তাহলে সর্বোচ্চ উচ্চতার অর্ধেক মান যদি আমরা এখানে দেখতে চাই তাহলে আমাদের এরকম আসবে। তার মানে x ইকুয়াল টু 81.63, তো 81.63 এইটাই তো এর বস্তুটার টোটাল উচ্চতা ছিল ভূমি থেকে। তাহলে আমরা মনে রাখবো যদি সমান বলে, সব ক্ষেত্রে এটা হবে না, যদি সমান বলে তাহলে মোট যে উচ্চতা থাকবে তার অর্ধেক উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির সমান হবে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি গ নম্বর প্রবলেমটি আমরা বুঝতে পেরেছি। এখন আমরা ঘ নম্বর প্রবলেমটি সলভ করব। তার জন্য দৃশ্যকল্প 2 এটা আমরা পড়তে চাই। প্রিয় শিক্ষার্থীরা, দৃশ্যকল্প 2-এ কিছু তথ্য দেওয়া আছে। তথ্য হচ্ছে 2 কিলোওয়াট ক্ষমতার। তো আমি ঘ নম্বর প্রবলেমটা সলভ করতে চাই, তার জন্য আমি তথ্যগুলো সব সংগ্রহ করব। তা আমরা এখানে দেখতে পাচ্ছি ক্ষমতা। তাই ক্ষমতা মানে হচ্ছে পি ইন, ক্ষমতা দেওয়া আছে 2
কিলোওয়াট, এটা 2 কিলোওয়াট যদি এটা থাকে তাহলে এটা আমরা ইনপুট, এটা হচ্ছে 2000 ওয়াট। ওকে, কিলোওয়াট থেকে ওয়াটে যেতে গেলে আমাদেরকে 1000 দিয়ে গুণ করতে হবে। এখানে বলা আছে একটি মোটর 20 সেকেন্ডে, তার মানে এটা হচ্ছে টি ইকুয়াল টু 20 সেকেন্ড। আমরা এখানে দেখতে পাচ্ছি 100 কেজি ভরের বস্তু উঠাচ্ছে, তার মানে বস্তুটির ভর হচ্ছে 100 কেজি। ওকে, আবার এখানে বলতেছে ভরের একটি বস্তুকে 20 মিটার উপরে উঠাচ্ছে। ওকে, তাহলে আমরা এটি লিখলাম হচ্ছে 20 মিটার। কেমন? তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখতে পাচ্ছি একটি মোটরের সাহায্যে 100 কেজি ভরের কোনো বস্তুকে 20 মিটার উপরে 20 সেকেন্ডে ওঠানো হচ্ছে। ওকে, এবার আমরা প্রশ্নটা পড়ি। প্রশ্ন বলছে দৃশ্যকল্প 2-এ মোটরের কর্মদক্ষতা নির্ণয়ের মাধ্যমে। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এখানে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে প্রথমে কর্মদক্ষতাটাই নির্ণয় করতে বলছে। কর্মদক্ষতা নির্ণয়ের মাধ্যমে শক্তির অপচয়ের পরিমাণ। প্রিয় শিক্ষার্থীরা, কর্মদক্ষতা নির্ণয়ের মাধ্যমে শক্তির অপচয়ের পরিমাণ আপনাদেরকে বের করতে হবে। তার মানে আগে আমাদের কাজ হচ্ছে শক্তির অপচয় বের করতে হবে, তবে আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা কর্মদক্ষতা নির্ণয়ের মাধ্যমে সেটা করতে হবে। তাহলে আমাদের কাজ হচ্ছে কর্মদক্ষতাটা আগে বের করা। কেমন? তাহলে আমরা এখন কর্মদক্ষতা বের করতে চাই। তাহলে মোটরের কর্মদক্ষতা এটা আমরা প্রথমে বের করব। আমাদের ফাইনাল উত্তর কিন্তু কর্মদক্ষতা না, আমাদের ফাইনাল উত্তর হচ্ছে অপচয়কৃত শক্তি, কিন্তু সেটা আমরা নির্ণয় করব কার সাহায্যে? কর্মদক্ষতা নির্ণয়ের মাধ্যমে। তাই মোটরের কর্মদক্ষতা এটি N ইকুয়াল টু, প্রিয় শিক্ষার্থীরা, আমরা সবাই কর্মদক্ষতার একটা সূত্র জানি, সেটি হচ্ছে পি আউট ভাগ পি ইন ইন্টু 100%। এটির অর্থ হচ্ছে যে যখন আমরা কর্মদক্ষতা বের করতে চাই তখন দুটো উপায়ে সেটা করতে পারি। সেটি হচ্ছে একটি যন্ত্রের লভ্য কার্যকর ক্ষমতাকে মোট প্রদত্ত ক্ষমতা দ্বারা ভাগ করে, আরেকটি হচ্ছে কোনো একটা যন্ত্রের লভ্য কার্যকর শক্তিকে মোট প্রদত্ত শক্তি দ্বারা ভাগ করে তার শতকরা অনুপাত বের করলেই আমরা কর্মদক্ষতা পেয়ে যাই। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে শক্তিটা ব্যবহার করিনি, আমরা এখানে লভ্য কার্যকর ক্ষমতা আর মোট প্রদত্ত ক্ষমতার শতকরা অনুপাত ব্যবহার করেছি। ওকে, তাহলে আমরা এখন এখানে দেখতে পাচ্ছি পি আউটপুট, এটা মানে হচ্ছে mgh। ওকে, আর এটা হচ্ছে পি ইন ইন্টু টি। প্রিয় শিক্ষার্থীরা, এটা হচ্ছে 100%। ওকে, তাহলে আমরা এখন যদি শুধু মান বসাই, তাহলে এম এর মান হচ্ছে 100, জি এর মান হচ্ছে 9.8, সব কয়টা পদের মান এখানে দেওয়া আছে। ওকে, তাহলে এইচ হচ্ছে সব কয়টা রাশির মান দেওয়া আছে, এইচ হচ্ছে 20, পি ইন এটা হচ্ছে 2000, সবগুলো রাশির মান আমরা জানি। এখানে টি হচ্ছে 20 সেকেন্ড। ওকে, আমাদের উদ্দেশ্য হচ্ছে প্রথমে কর্মদক্ষতা বের করা, তারপরে অপচয়কৃত শক্তির পরিমাণ বের করা। প্রিয় শিক্ষার্থীরা, যদি আমরা এটা এখন ক্যালকুলেট করি তাহলে এটার উত্তর আসবে 49%। ওকে, প্রিয় শিক্ষার্থীরা, আমাদের অপচয়কৃত শক্তির মান বের করতে হবে, কিন্তু আমরা ফার্স্টলি যেটা করলাম সেটি হচ্ছে আমরা আগে কর্মদক্ষতাটা নির্ণয় করে নিলাম। ঠিক আছে, তাহলে আমাদের কর্মদক্ষতা আমরা পাচ্ছি 49%। ওকে, তাহলে আমাদের পরবর্তী অংশ হচ্ছে এই কর্মদক্ষতা নির্ণয়ের মাধ্যমে শক্তি অপচয়ের পরিমাণ বের করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এই চতুর্থ অধ্যায়ে অর্থাৎ কাজক্ষমতা শক্তি চ্যাপ্টারে এখন পর্যন্ত যে যতটুকু পড়াশোনা করছি বা কর্মদক্ষতা সমীকরণ বের করছি, কোনো ডিরেক্ট কোনো সমীকরণে কিন্তু অপচয় এরকম কোনো সূত্র কিন্তু আমাদের নাই। তাহলে আমরা এই অঙ্কটা কি সলভ করতে পারবো না? এই অঙ্কটা অবশ্যই আমরা সলভ করতে পারবো, তবে আমাদের কাছে কঠিন বিষয়টি হচ্ছে এই যে কর্মদক্ষতার সূত্রে আমাদেরকে কি করতে হবে, এই অপচয়কৃত শক্তি টার্মটা ইনক্লুড করতে হবে। যদি আমরা এই অপচয়কৃত শক্তি টার্মটা আনতে পারি তাহলে আমরা খুব সহজেই এই অপচয়কৃত শক্তির পরিমাণটা বের করে ফেলতে পারবো। তাহলে আমাদের কাছে এখন কাজ হচ্ছে অপচয়কৃত শক্তি টার্মটা আনা। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা
এখন যেটা খেয়াল করছি সেটা হচ্ছে আমরা সবাই জানি যে কোনো একটা যন্ত্র আপনা আপনি কাজ করতে পারে না, অবশ্যই তাকে ইনপুট দিতে হয়। ঠিক আছে, যেরকম আমাদের বাসাবাড়ির লাইট যদি আমরা জ্বালাতে চাই, আমি কিন্তু রুমে ঢুকে প্রথমে সুইচ অন করি। তা সুইচ অন করার কাহিনী কি বলেন তো? কাহিনী হচ্ছে ওই লাইটের কাছে বিদ্যুৎ পাঠানো। ব্যাপারটা সহজ কথায় যদি বলি, তার মানে হচ্ছে আমি যদি ইনপুট হিসাবে বিদ্যুৎ না দিই তাহলে লাইটটা আমাকে আলো দিবে না। তার মানে আমাকে ইনপুট দিতে হবে, তারপরে লাইট আমাকে আলো দিবে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, এরপরে হচ্ছে এখনো এমন কোনো যন্ত্র আবিষ্কার হয়নি যে আপনি যতটুকু শক্তি দিবেন, কাউকে ইনপুট দিবেন, তার সবটুকু সে কাজে পরিণত করবে। প্রিয় শিক্ষার্থীরা, এখানে কাহিনী হচ্ছে আপনি যদি কোনো একটা যন্ত্রকে ইনপুট দেন, শক্তি দেন, সে কাজে পরিণত করবে কিন্তু শতভাগ করতে পারবে না। তাহলে কি হবে? কিছু পরিমাণ অপচয় হবে তাপ শক্তি, শব্দ শক্তি, বেগারা বেগারা অন্য শক্তিতে। তার মানে হচ্ছে সহজ হিসাব, কোনো বস্তুকে, কোনো সিস্টেমকে যখন আপনি শক্তি দিবেন, ইনপুট দিবেন, তখন সে কিছুটা কাজে পরিণত করবে, বাকিটা অপচয় করবে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা কোন একটা যন্ত্রে প্রদত্ত শক্তি দিছিলাম। প্রদত্ত শক্তিকে আমরা সংক্ষেপে ই ইন, যেহেতু এনার্জি শক্তি তাই ই ইন দিয়ে লিখছি। যদি আমরা ক্ষমতা লিখতাম তাহলে পি ইন দিয়ে লিখতাম। পি মানে হচ্ছে পাওয়ার। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে প্রদত্ত শক্তি ইকুয়াল টু আমরা পাচ্ছি এই প্রদত্ত শক্তিটা দুটো শক্তিতে ভাগ হয়ে যায়। একটা হচ্ছে লভ্য কার্যকর শক্তি, যেটাকে আমরা বলি পি আউটপুট, আর একটা হচ্ছে অপচয়কৃত শক্তি। তার মানে এই দুটো যোগ করলে আমি আবার মোট প্রদত্ত শক্তিকে ফেরত পাবো। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এবার এই লাইনটাকে একটু সিম্পলিফাই করছি। কিভাবে? আমরা লভ্য কার্যকর শক্তি কত এটা বের করছি। তাই লভ্য কার্যকর শক্তি ইকুয়াল টু প্রদত্ত শক্তি বিয়োগ অপচয়কৃত শক্তি। কেমন? জাস্ট আমি লভ্যকার শক্তিকে সমান চিহ্নের বাম পাশে নিয়ে গেছি, আর হচ্ছে প্রদত্ত শক্তি আর অপচয়কৃত শক্তিকে এক পাশে রাখছি। প্রিয় শিক্ষার্থীরা, যদি আমরা পরবর্তী এই লাইনটিকে একটু সংক্ষেপে লিখি তাহলে আমরা পাচ্ছি ই আউট অর্থাৎ লভ্য কার্যকর শক্তি ইকুয়াল টু ই ইন, ইন মানে মোট প্রদত্ত শক্তি বিয়োগ অপচয়কৃত শক্তি। কেমন? তাহলে আমরা কিন্তু এখন অপচয় শক্তি বের করার একটা টার্ম পেয়ে গেছি। ওকে, এখন আমাদের কাজ হচ্ছে কর্মদক্ষতার সূত্রে এটাকে ইনক্লুড করা। তাহলে আমরা এখন কর্মদক্ষতার ক্ষেত্রে জানি, প্রিয় শিক্ষার্থীরা আপনারা খেয়াল করছেন, কর্মদক্ষতার ক্ষেত্রে আমরা জানি এন ইকুয়াল টু লভ্য কার্যকর শক্তি ভাগ প্রদত্ত শক্তি। আমরা যখন এর আগের বার কর্মদক্ষতা নির্ণয় করছিলাম, মোটরের কর্মদক্ষতা যখন আমরা নির্ণয় করছিলাম, তখন কিন্তু আমরা বসিয়েছিলাম এন ইকুয়াল টু পি আউট ভাগ পি ইন। তখন আমরা ক্ষমতা, লভ্য কার্যকর ক্ষমতা ভাগ মোট প্রদত্ত ক্ষমতা ব্যবহার করেছিলাম। কিন্তু এখন আমরা শক্তি ব্যবহার করে কর্মদক্ষতার টার্মটা ইউজ করতেছি। তাহলে আমরা জানি কর্মদক্ষতা ইকুয়াল টু লভ্য কার্যকর শক্তি ভাগ মোট প্রদত্ত শক্তি, সেটাও কিন্তু আমরা লিখতে পারি। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আপনারা এখন আমাকে প্রশ্ন করতে পারেন যে এখানে তো একটা 100% থাকার কথা। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এর আগের পার্টে যখন কর্মদক্ষতা বের করেছিলাম 49% আমরা কিন্তু কর্মদক্ষতা জানি। তাই আমি যখন এই সমীকরণে কর্মদক্ষতা এন এর মান বসাবো তখন কিন্তু আমি 49% বসাবো। তা যখন আমি কোনো অঙ্কে এন এর মান বসাবো, ব্যবহার করব, তখন আমি সূত্রে 100% দিতে পারবো না। কিন্তু যদি আমি এন এর মান নির্ণয় করি তাহলে সূত্রে কর্মদক্ষতা ব্যবহৃত হওয়ার ক্ষেত্রে 100% গুণ হবে। তার মানে আমি মনে রাখবো এন এর মান যদি নির্ণয় করি, আমি বের করব, তখন 100% গুণ হবে। আর এন এর মান যদি আমি সূত্রে বসাবো তখন 100% গুণ হবে না। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আগের পার্টে আমি এন এর মান বের করেছিলাম, নির্ণয় করেছি এন কত, তাই 100% গুণ করছি। কিন্তু এখনকার অংশে আমি এন এর মান বসাবো 49%, তাই আমি সূত্রে 100% গুণ করতে পারবো না। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা যদি এই সমীকরণটাকে একটু সংক্ষেপে লিখি তাহলে আমরা এখানে পাচ্ছি এন ইকুয়াল টু ই আউটপুট ভাগ ই ইনপুট। ওকে, তাহলে ই আউটপুট মানে কি অলরেডি কিন্তু আমরা বের করে রাখছি যে ই আউটপুট কত। তাহলে আমরা দেখতে পাচ্ছি ই আউটপুট অর্থাৎ এই ই আউটপুটের পরিবর্তে আমরা ডিরেক্ট এটা মান বসিয়ে দিচ্ছি যে ই ইন মাইনাস অপচয়কৃত শক্তি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এই লাইনে এসে আমরা দেখতে পাচ্ছি যে আমরা অলরেডি কর্মদক্ষতার সূত্রে অপচয়কৃত শক্তিকে ইনক্লুড করতে পারছি। ঠিক আছে,
প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা ই আউটপুটের জায়গায় ইম্পোর্ট করছি মোট প্রদত্ত শক্তি, মোট প্রদত্ত শক্তি বিয়োগ অপচয়কৃত শক্তি, যেটাকে আমরা সংক্ষেপে বলতেছি ই ইন মাইনাস অপচয়কৃত শক্তি। এখন আমরা এই লাইনটাতে একটু দেখি সবাই, n ইকুয়াল টু 1 মাইনাস অপচয়কৃত শক্তি ভাগ ই ইন। কেন? কারণ এই যে ই ইন যেটা নিচে রয়েছে, এই ই ইনটা কিন্তু উপরের ই ইন মাইনাস অপচয়কৃত শক্তি উভয়ের সাথে ভাগাকারে আছে, তাই ই ইন আর ই ইন কাটাকাটি হয়ে 1 মাইনাস অপচয়কৃত শক্তি ভাগ ই ইন। যেহেতু আমাদের উদ্দেশ্য অপচয়কৃত শক্তি নির্ণয় করা, তাই এখন আমি অপচয়কৃত শক্তিকে সমীকরণের সমান চিহ্নের বাম পাশে নিয়ে আসছি। তাই অপচয়কৃত শক্তি ভাগ ই ইনপুট মোট প্রদত্ত শক্তির আগে যে মাইনাস ছিল সেটা প্লাস চিহ্ন হয়ে গেছে, আর সমান চিহ্নের ডান পাশে 1 মাইনাস এন, তার মানে অন তো আগেই ডান পাশে ছিল, আমি বাম পাশের এন কে ডান পাশে নিয়ে গেছি, এই জন্য এন এর আগে মাইনাস চলে আসছে। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমি অপচয়কৃত শক্তি ইকুয়াল টু লিখতে পারি 1 মাইনাস এন ইন্টু ই ইন, তার মানে ই ইনটাকে আমি সমান চিহ্নের ডান পাশে গুণ আকারে লিখেছি। এবার জাস্ট আমি মানগুলো বসাতে চাই, তাহলে 1 মাইনাস 49%। ওকে প্রিয় শিক্ষার্থীরা, এখন প্রশ্ন হচ্ছে ই ইন কত, এটা তো আমাদের দেওয়া নাই। প্রিয় শিক্ষার্থীরা, এই যন্ত্রের একটা প্রদত্ত ক্ষমতা দেওয়া ছিল, আমরা দেখেছিলাম যখন তথ্য সংগ্রহ করেছিলাম যে আমাদের কাছে একটা মোট প্রদত্ত ক্ষমতা কিন্তু দেওয়া আছে। তাহলে মোট প্রদত্ত ক্ষমতা দেওয়া আছে, তা মোট প্রদত্ত ক্ষমতা আর শক্তি এই জিনিসটা তো এক না, মোটেও এক না, কারণ শক্তি মানে হচ্ছে কাজ করার সামর্থ্য। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা অবশ্য এখন ই ইন এইটা আমাদের নির্ণয় করে নেওয়া লাগবে। তাহলে ই ইন আমরা কিভাবে পাইতে পারি? প্রিয় শিক্ষার্থীরা, আমরা সবাই জানি যে ক্ষমতা মানে হচ্ছে কাজ করার হার, তার মানে পি ইকুয়াল টু ডাব্লু বাই টি। কেমন? তার মানে এখানে পি মানে ক্ষমতা, ডাব্লু মানে হচ্ছে কাজ। ওকে, তাহলে কাজ মানে আমরা তাকে বলতে পারি শক্তি। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে যে কোনো ধরনের শক্তি নির্ণয় করতে বলা, এটা মানে কিন্তু আসলে কাজই নির্ণয় করতে বলছে। কেমন? তাহলে আমরা কাজ কিভাবে নির্ণয় করতে পারি? আমরা দেখতে পাচ্ছি কাজ ইকুয়াল টু ক্ষমতা ইন্টু সময়। তার মানে যদি আমরা ক্ষমতাকে সময় দিয়ে গুণ করি তাহলে আমরা কাজ পেতে পারি। ওকে প্রিয় শিক্ষার্থীরা, এখন আমাদের কোন ক্ষমতা দরকার বা কোন কাজ দরকার এটা বুঝতে হবে। আমাদের এখন দরকার হচ্ছে ই ইন। ই ইন মানে ই ইনপুট, তার মানে আপনি যন্ত্রটাতে কতটুকু শক্তি প্রদান করেছিলেন, কতটুকু শক্তি প্রদান করেছিলেন মানে ইনপুট দিয়েছিলেন। তাহলে যদি আপনি ই ইন বের করতে চান তাহলে আপনাকে পি ইন এইটাকে সময় দিয়ে গুণ করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, যদি আপনি ই আউট বের করতে চাইতেন তাহলে পি আউট মানে পি আউটপুটকে আপনি সময় দিয়ে গুণ করতেন, কিন্তু আপনি বের করতে চান ই ইন। যদি আপনি ই ইন বের করতে চান অর্থাৎ মোট প্রদত্ত শক্তি বের করতে চান তাহলে মোট প্রদত্ত ক্ষমতাকে আপনাকে সময় দিয়ে গুণ করতে হবে। তাহলে মোট প্রদত্ত ক্ষমতাকে যদি আপনি সময় দিয়ে গুণ করেন তাহলে তার মানে আমরা এখন বের করব হচ্ছে ই ইন। তাহলে ই ইন মানে হচ্ছে আপনি পি ইনকে সময় দিয়ে গুণ করবেন। তাহলে পি ইন আমরা দেখেছি একটু আগে, সেটা ছিল 2000 ওয়াট আর টি ছিল হচ্ছে 20 সেকেন্ড। তাহলে 20 সেকেন্ড এটা মিন করে হচ্ছে গুণফলটা পাবো আমরা 40,000 জুল। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এখানে অতএব ই ইন এটা কিন্তু আমরা নির্ণয় করতে পেরে গেছি। ই ইন মানে হচ্ছে মোট প্রদত্ত শক্তি। ওকে, আর পি ইন মানে মোট প্রদত্ত ক্ষমতা। তাহলে আমরা এখন ই ইন এর মানটা এখানে ব্যবহার করব। তাহলে ই ইন মানে হচ্ছে 40,000 জুল। তাহলে আমরা এখন এখানে পাচ্ছি 1 মাইনাস 0.49। যদি আমি 49%কে একটু ভেঙে লিখি তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 40,000। কেমন? তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন 0.51 ইন্টু
4000। কেমন? তাহলে এটা যদি আমি এখন গুণ করি তাহলে আমরা ক্যালকুলেট করে কত পাচ্ছি? 0.51 ইন্টু 40,000। প্রিয় শিক্ষার্থীরা, এটার মান আমরা পাচ্ছি, অর্থাৎ অপচয়কৃত শক্তির মান পাচ্ছি 20,400। আমরা অপচয়কৃত শক্তির মান পাচ্ছি 20,400। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের সিকিউ প্রশ্নটির যে প্রবলেম আর কি, মানে এই কোশ্চেনটার যে মূল সমস্যাটা আমাদের, সেটি হচ্ছে মোটরের কর্মদক্ষতা নির্ণয়ের মাধ্যমে শক্তি অপচয়ের পরিমাণ বের করতে হবে। কিন্তু কর্মদক্ষতার সূত্রে ডিরেক্ট অপচয় কিন্তু ছিল না। কিন্তু আমরা জানি প্রদত্ত শক্তির কিছু অংশ কার্যকরী হয়, বাকি অংশটা অপচয় হয়। তাই আমরা সেইখান থেকে অপচয়কৃত শক্তি সমীকরণ বের করে আমরা কর্মদক্ষতার সূত্রে ইম্পোর্ট করছি। সেখান থেকে আমরা অপচয়কৃত শক্তির মান নির্ণয় করতে পারছি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, যে মোটরটি আমাদের 100 কেজি ভরের বস্তু 20 মিটার উপরে তোলার জন্য ব্যবহৃত হচ্ছিল, সেই মোটরটির অপচয়কৃত শক্তির পরিমাণ 20,400 জুল। ওকে, তার মানে আমরা দেখতে পাচ্ছি এই মোটরটির অপচয় এর পার্সেন্টেজ বেশি, 49% সে কর্মদক্ষতা সম্পন্ন, ঠিক আছে, কিন্তু 51% তার অপচয়কৃত শক্তির পরিমাণ। ওকে প্রিয় শিক্ষার্থীরা, যদি আমরা এখানে সিম্পলভাবে এই অঙ্কটার একটা তথ্য এখানে সংগ্রহ করি, তাহলে আমরা পাবো মোটরটির ইনপুট মোট প্রদত্ত শক্তি ছিল 40,000 জুল। ওকে, যেটা আমরা বের করছি অলরেডি। আর এখানে ওই মোটরটির আউটপুট, মানে মোটরটি কতটুকু কাজে পরিণত করতে পারে, তাহলে সেটা হবে হচ্ছে 19,600 জুল। প্রিয় শিক্ষার্থীরা, আর আমরা এখানে অপচয় পাচ্ছি 20,400 জুল। তার মানে প্রিয় শিক্ষার্থীরা, 19,600 আর 20,400 যদি আপনি যোগ করে দেন, ঠিক আছে, তার মানে এই দুটো যদি আমি যোগ করি এখন, তাহলে কিন্তু অবশ্যই আমি মোট প্রদত্ত শক্তির পরিমাণ পেয়ে যাব। ওকে, তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি এরকম অপচয় নির্ণয় করতে বলে কোনো অঙ্কে, তাহলে আমরা মনে রাখবো অপচয়ের সূত্রটা ডিরেক্ট কর্মদক্ষতায় নাই, কিন্তু আমরা মোট প্রদত্ত শক্তি ইকুয়াল টু এই লাইনটা ব্যবহার করে মোট প্রদত্ত শক্তি ইকুয়াল টু লভ্য কার্যকর শক্তি প্লাস অপচয়কৃত শক্তি, সেখান থেকে লভ্য কার্যকর শক্তির মানটা নির্ণয় করে আমরা কর্মদক্ষতার সূত্রে যদি ইম্পোর্ট করি, সেখান থেকে আমরা অপচয়কৃত শক্তির পরিমাণ নির্ণয় করতে পারব। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি এই গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নটির যে সমস্যা আপনাদের ছিল সেটি এখন সলভ হবে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফিজিক্স ল্যাবের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ, অল দ্য বেস্ট।